শুরুতেই একটা প্রশ্ন করি। আচ্ছা, চোখের সামনে লুকিয়ে থাকা কোনো প্রাচীন স্থাপত্যের কথা ভাবলে আপনাদের কি মনে হয়? আজ আমরা ঠিক সেরকমই এক অজানা হেরিটেজের খোঁজে বেরিয়েছি। আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারের বিষয় হল ভাস্তারা রাজবাড়ি। এটা জাস্ট কিছু ভাঙাচোরা ইটের স্তূপ নয়, এর পরতে পরতে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস, সংঘাত আর টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করা যাক বাংলার এই অজানা অধ্যায়ে। স্ক্রিনের বাঁদিকে একটু খেয়াল করুন। এই যে রোজগারি দুদৌড়, ট্রাফিক, ডেডলাইনের প্রেশার, এটা আমাদের সবার চেনা ছবি, রাইট? কিন্তু ঠিক ডান দিকেই দেখুন, একেবারে অন্য একটা জগৎ। প্রাচীন গ্রামের সেই অদ্ভুত একটা প্রশান্তি, একটা আলাদা ফিলসফি। ভাস্তারা রাজবাড়িতে গেলে আপনি ঠিক এই ফিলটাই পাবেন। এই যান্ত্রিক জীবনের বাইরে এই যে একটা বিশুদ্ধ জীবনের দর্শন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? কলকাতার মতো এত ব্যস্ত একটা শহর থেকে এই শান্ত জগৎটা দূরত্ব কত হতে পারে? মাত্র ৫৭ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, শহরের এত কাছে থেকেও এই পুরনো স্থাপত্যটা কিভাবে যে আধুনিকতার চোখ এড়িয়ে একেবারে টাইম ক্যাপসুলের মতো টিকে আছে, ভাবলেই অদ্ভুত একটা কৌতূহল জাগে। এটা শুধু একটা দূরত্ব নয়, যেন কয়েক শতাব্দী পিছিয়ে যাওয়ার একটা শর্টকাট রাস্তা। তো চলুন এবার আমরা আমাদের প্রথম অধ্যায়ে যাই, সিনহা রাজবংশের উত্থান, মানে ঠিক কিভাবে তারা রাজপুতানা থেকে বাংলায় এলেন। এই সিনহা পরিবারের জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এদের আদিবাড়ি ছিল রাজস্থানের রাজপুত বংশে। তো সেখান থেকে তারা প্রথমে এসে বসতি গড়লেন বর্ধমান জমিদারিতে, এরপর আবার ঠিকানা বদলে গেলেন ধনিয়াখালীর বসতে, আর একেবারে শেষে তাদের পাকাপাকি আগমন ঘটে এই ভাস্তারায়। এই লম্বা জার্নির চূড়ান্ত পরিণতি হয় ১৭৫০ খ্রিস্টাব্দে, যখন জমিদার একরি সিনহা এই বিশাল রাজবাড়িটা তৈরি করেন। মানে বুঝতেই পারছেন এই স্থাপত্যের মধ্যে কত জায়গার সংস্কৃতির ছোঁয়া লুকিয়ে আছে। এরপর আসি আমাদের দ্বিতীয় অধ্যায়ে, ভস্তারা রাজবাড়ির অন্দরমহল এবং তার স্থাপত্যের খুঁটিনাটি। চলুন একটা ভার্চুয়াল হেরিটেজ ওয়াক করে আসি। রাজবাড়ির ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে দুর্গা দালান। জাস্ট ভাবুন, এত বছর পরও কেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, প্রাচীনত্বের সাক্ষী হয়ে। পাশেই আছে পেল্লায় সাইজের একটা ধানের গোলা। এটা দেখলেই বোঝা যায় সেই সময়ে এদের কেমন প্রতিপত্তি আর কৃষিভিত্তিক সম্পদ ছিল। আর ভেতরের দিকে গেলে দেখতে পাবেন অন্দরমহল, যার ঠিক মাঝখানে রয়েছে একটা পুরনো তুলসী মঞ্চ। একেবারে শেষে রয়েছে গ্রামের আধ্যাত্মিক কেন্দ্র, চণ্ডী মন্দির। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই সময়কার জমিদারদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এই দুর্গাপুজোর ট্র্যাডিশনটা কত বছরের জানেন? পুরো ৫০০ বছরের। জাস্ট ইম্যাজিন, রাজবাড়ির দেওয়াল হয়তো সময়ের সাথে সাথে খসে পড়েছে, পলেস্তারা উধাও হয়েছে, কিন্তু দুর্গা দালানে এই পুজো আজও মহা ধুমধাম করে হয়। ৫ শতাব্দী ধরে একটা কালচার কিভাবে কোনো ব্রেক ছাড়া চলতে পারে, এটা তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। মানে ইট পাথরের চেয়ে মানুষের বিশ্বাস আর ঐতিহ্য যে কতটা মজবুত, এটা দেখলেই বোঝা যায়। তবে এই রাজবাড়ির ইতিহাস শুধু উৎসবের নয়। আমাদের তৃতীয় অধ্যায়ে থাকছে এক অন্ধকার দিক, মারাঠা আক্রমণ এবং পাথরে খোদাই করা সেই ইতিহাস। একটু আগে আপনাদের অন্দরমহলে সেই তুলসী মঞ্চটার কথা বলছিলাম না? সাধারণ চোখে দেখলে মনে হবে খুব শান্ত, পবিত্র একটা স্থাপত্য। কিন্তু সত্যি কি তাই? এই আপাত শান্ত তুলসী মঞ্চটার বুকেই কিন্তু লুকিয়ে আছে এক মারাত্মক ইতিহাস। কি সেই ইতিহাস? আসলে ইতিহাস আর স্থাপত্য অনেক সময় খুব ভয়ঙ্করভাবে মিলে যায়। সে সময় বাংলায় বারবার বর্গী আক্রমণ হচ্ছিল, আর চারপাশটা ধ্বংস হয়ে যাচ্ছিল। এই যে পবিত্র তুলসী মঞ্চটা দেখছেন, ঠিক এর পাশেই এক ভয়ঙ্কর বর্গী হামলায় সিনহা পরিবারের সদস্য সুখদেব সিংকে খুব মর্মান্তিকভাবে হত্যা করা হয়। মানে অন্দরমহলের মতো একটা সুরক্ষিত শান্ত জায়গায় এমন একটা নৃশংস ঘটনা ঘটেছিল ভাবলে আজও শিহরণ জাগে। এই স্থাপত্যের গায়ে যেন সেই আক্রমণের ক্ষত আজও লেগে আছে। আর চমকে দেওয়ার মতো ব্যাপারটা হলো এই গ্রামের নামের ইতিহাস। এই যে গ্রামটার নাম ভাস্তারা, জানেন এই নামটা কোথা থেকে এসেছে? শুনলে চমকে যাবেন। সেই সময়ের কুখ্যাত আক্রমণকারী বর্গী নেতা ভাস্কর পণ্ডিতের নাম থেকেই এই ভাস্তানা নামের উৎপত্তি।
মানে আক্রমণকারীরা শুধু লুটপাটই করেনি, এই এলাকার ভৌগোলিক পরিচয়ের ওপরেও নিজেদের নামের একটা স্থায়ী ছাপ রেখে গেছে। তবে ধ্বংসের পাশাপাশি এই পরিবারের একটা দারুণ পজিটিভ সাইডও আছে। সেটাই দেখব আমাদের চতুর্থ অধ্যায়, প্রাসাদের দেয়াল পেরিয়ে প্রগতির এক উত্তরাধিকার। এই ধ্বংস আর আক্রমণের ইতিহাসের বাইরে সিনহা পরিবারের কাজগুলো কিন্তু ভীষণ অনুপ্রেরণামূলক। শুরুতে জমিদার ছকুরাম সিনহা বেশ দয়ালু আর উদার মানুষ হিসেবে খ্যাতি পান। এরপর ১৮৫৯ সালে তার ছেলে যোগেশ্বর সিনহা নিজেদের টাকাতেই এলাকায় একটা হাই স্কুল তৈরি করে দেন। আর সবচেয়ে বড় সারপ্রাইজটা কি জানেন? এই স্কুল তৈরির সময় সেখানে উদ্বোধনে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উপস্থিত ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। মানে এরা নিজেদের সম্পদ শুধু ভোগবিলাসেই আটকে রাখেননি, বরং প্রাসাদের দেয়াল পেরিয়ে সমাজের উন্নতির জন্যও কাজে লাগিয়েছিলেন। আজ হয়তো রাজবাড়িটা অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এই যে শিক্ষাগত ঐতিহ্যের কথা বললাম, সেটা আজও সগর্বে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির ঠিক উল্টো দিকেই সেই ঐতিহাসিক হাইস্কুলটা। আর প্রধান শিক্ষকের ঘরে গেলে দেখবেন সেখানে আজও খুব যত্ন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদচিহ্ন সংরক্ষণ করে রাখা আছে। স্কুল চত্বরে একটা বিদ্যাসাগর মঞ্চও আছে। শুধু তাই নয়, এই স্কুলের শেকড় জড়িয়ে আছে প্রাচীন সহশিক্ষা বা কো-এডুকেশনের সাথে। এই ভাঙাচোরা প্রাসাদের ঠিক পাশেই এমন একটা জীবন্ত শিক্ষা প্রতিষ্ঠান, কন্ট্রাস্টটা জাস্ট অসাধারণ। আসলে বাংলার হেরিটেজ কিন্তু এই শহরের প্রতিদিনের ইঁদুর দৌড়ের মধ্যে নেই, বরং তা লুকিয়ে আছে এই ভাস্তারার মতো শান্ত গ্রামের জীবনের দর্শনে। এই যে রাজবাড়ির ধ্বংসাবশেষ, এতগুলো শতাব্দীর ইতিহাস, এর মাঝেই আজও আপনি সেই খাঁটি সোনার খোঁজ পাবেন। এটাই তো আসলে শেকড় আঁকড়ে টেকে থাকার আসল নির্যাস, তাই না? কিন্তু এত কিছুর পর একটা প্রশ্ন থেকেই যায়। আধুনিকতার এই যে প্রবল জোয়ার, এর মাঝে কলকাতা থেকে মাত্র কয়েক মাইল দূরের এই প্রাচীন স্থাপত্য আর তার গভীরে লুকিয়ে থাকা অজানা রহস্যগুলো ঠিক আর কতদিন এভাবেই টিকে থাকতে পারবে? আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন ইতিহাসগুলোকে জানা আর সংরক্ষণ করাটা যে কতটা জরুরি, ভাস্টারা রাজবাড়ি আমাদের বারবার সেটাই মনে করিয়ে দেয়। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই হেরিটেজ জার্নিতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।